আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে পৌরনীতির একটা লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি। যেহেতু তোমাদের পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই, তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে তোমাদের পৌরনীতির প্রস্তুতিটাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, এর একটা প্রয়াস নিয়ে চলে এসেছি। আমি ইজাজ মাহমুদ থাকছি তোমাদের সাথে। শুধুমাত্র যে আমাদের পৌরনীতি ক্লাস হচ্ছে বিষয়টা কিন্তু এমন না। তোমাদের সুবিধার্থে আমাদের মানবিকের গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে, অপরদিকে হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার যারা আছো তাদের তোমার গ্রুপ সাবজেক্টের ক্লাসও হচ্ছে, পাশাপাশি বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে। সো আই এডুকেশন তোমাদের কথা চিন্তা করে নিয়ে এসেছে 45 ডেজ চ্যালেঞ্জ। এই 45 দিনের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের এইচএসসির সর্বোচ্চ প্রস্তুতিটাকে নিশ্চিত করার জন্য। এর জন্য তোমাকে শুধু আমাদের সাথে থাকতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। সো একটু কষ্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ভয়েস সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। জাস্ট এই জিনিসটা একটু কষ্ট করে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা পৌরনীতির একদম বেসিক যে বিষয়টা ওইটা দিয়েই শুরু করব। যেহেতু আমাদের প্রথম ক্লাস, একদম আমরা বেসিক টু অ্যাডভান্স একদম রিভাইজ দিব। একদম বেসিক ক্লাস যেমন করব, এর পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে রিভাইজও করে ফেলবো সব কিছু। সো আজকে আমরা পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে মূলত তোমার হচ্ছে পৌরনীতি প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে সেখানে হচ্ছে আমরা পৌরনীতির যে বেসিক জিনিসটা আছে, পৌরনীতি, সুশাসন, পরিচিতি, পৌরনীতি আর সুশাসন জিনিসটা কি, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই, চলো। সো ওকে, বাকিরা যারা আছে তারা হচ্ছে জয়েন করতে থাকো। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। আমরা হচ্ছে খুব বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দেই। সো অনেকেই আমার সাথে আজকে নতুন ক্লাস করতেছো। আমার ক্লাস করার কিছু রুলস তোমাকে বলে দেই। আমি নর্মালি হচ্ছে ক্লাসের মাঝে ইন্টারাপ্ট করব না। যেমন হচ্ছে যে আমি কখনোই তোমাকে বলবো না হ্যালো গাইস হোয়ার আর ইউ ফ্রম, তুমি কি রাজশাহী থেকে বলতেছো নাকি তুমি বাংলাদেশের কোন প্রান্ত থেকে বলতেছো, এটা কমেন্ট করে জানাই দাও। আমি কখনোই বলবো না যে হচ্ছে যে আজকে আমার মনটা একটু খারাপ, তোমরা কেমন আছো। আমি জাস্ট ক্লাসটা কন্টিনিউ করব এবং তোমাদের সাথে মাঝে মধ্যে তোমাদেরকে কোশ্চেন করার স্কোপ দিব এবং একদম শেষে ক্লাস সম্পর্কিত যত প্রশ্ন আছে এই প্রশ্ন করার সুযোগটা তোমাদেরকে দিব, সো দ্যাট ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা তুমি হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবা। চলো তাহলে হচ্ছে আমরা শুরু করে দেই। আর আরেকটা রুলস হচ্ছে যে আমার ক্লাসে আমি ইচ্ছাকৃতভাবে কিছু জিনিস রিপিট করব। তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করে দিই একদম বেসিক যে জিনিসটা, পৌরনীতির ধারণা। সো পৌরনীতি এটা তো হচ্ছে যে ধরো সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট। এইটার ধারণাটা কোথা থেকে এসেছে, এটা তো ডেফিনেটলি আপনা আপনি আসে নাই। পৌরনীতির ধারণাটা কোথা থেকে এসেছে এই জিনিসসমূহ চলো আমরা একটু জেনে নিই। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ, সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। বাংলা ভাষা যেমন বিভিন্ন ভাষা থেকে শব্দসমূহ আত্মীকরণ করেছে তার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য, ঠিক অনুরূপভাবে ইংরেজিও কিন্তু ল্যাটিন থেকে অনেক শব্দ হচ্ছে যে নিজের করে নিয়েছে। ঠিক তেমন একটি শব্দ হচ্ছে যে সিভিক্স, যা এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে তোমার সিভিক শব্দটা। এই তুমি হচ্ছে যে এই জায়গায় একটু খেয়াল করো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো, তুমি সিভিক শব্দটা এসেছে হচ্ছে যে সিভিস আর সিভিটাস, এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে হচ্ছে তোমার সিভিক্স, যেটা দ্বারা হচ্ছে আমরা বুঝি পৌরনীতিটাকে। সো সিভিক শব্দের অর্থ কি, অপরদিকে সিভিটাস শব্দের অর্থ কি, এই জায়গাতেই হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করে, ডিরেক্ট কোশ্চেন করে সিভিক শব্দের অর্থ কি, তখন তুমি কি উত্তর করবা? সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক। অপরদিকে সিভিটাস শব্দের অর্থ কি? নাগরিকরা যেই জায়গায় বসবাস করে সেই জায়গাটা, মানে নগর রাষ্ট্র। ক্লিয়ার? এই জায়গা থেকে তোমাকে আরেকভাবে প্রশ্ন করতে পারে, সিভিস এবং তোমার হচ্ছে যে সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে, তখন তুমি উত্তর করবা নাগরিক এবং নগররাষ্ট্র। ওকে ফাইন, আমরা সব সময়ে এইভাবে পড়ে এসেছি। সিভিক শব্দের অর্থ নাগরিক, অপরদিকে সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। বাট তোমাকে যখন প্রশ্ন করবে তখন যদি সিকোয়েন্সটা উল্টায় দেয়, তোমাকে যদি বলে যে সিভিটাস এবং সিভি শব্দের অর্থ যথাক্রমে কি, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তার মানে তখন উত্তরটা হবে নগররাষ্ট্র এবং নাগরিক, এবং এই প্রশ্নটা উল্টায় দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সো ইন্ডিভিজুয়ালি তুমি জাস্ট খালি জানবা যে এই আমরা যে বাংলা পৌরনীতিটা পড়তেছি, পৌরনীতি শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে। সেই ল্যাটিন শব্দটা হচ্ছে সিভিক্স।
এই সিভিক শব্দটা আবার গঠিত হয়েছে দুইটা শব্দের সমন্বয়ে, একটা হচ্ছে সিভিস, একটা হচ্ছে সিভিটাস। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, মানে আমরা, অপরদিকে সিভিটাস শব্দের অর্থ আমরা যে জায়গাটাতে বসবাস করি ওই জায়গাটা। ওকে, সো খুবই সিম্পল একটা ডেফিনেশন। শব্দগত অর্থে পৌরনীতি কি? নাগরিক এবং নগর রাষ্ট্র সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটাই পৌরনীতি। তার মানে আমার তোমার সম্পর্কে আলোচনা করবে এবং আমি তুমি যেই জায়গাটাতে বসবাস করি ওই জায়গা সম্পর্কে যেটা আলোচনা করবে ওইটাই পৌরনীতি। আমরা পৌরনীতি অধ্যায়ে যখন সামনের জিনিসগুলো পড়বো আমরা দেখবো হচ্ছে বাংলাদেশ সরকারের যে হচ্ছে বিভিন্ন বিভাগ আছে এটা দেখব, তারপর হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলা, রাজনৈতিক বিষয়গুলা, তারপর হচ্ছে এই যে রিলেটেড নাগরিক এবং নগররাষ্ট্র রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাই হচ্ছে পৌরনীতির কাজ। ওকে, সো আচ্ছা, আর যে জুয়েল হচ্ছে ডাকতেছে ভাইয়া 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 আমার চান্স হয়েছে, ঠিক আছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চান্স হয়েছে আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন। তাহলে আজকে পৌরনীতি ক্লাসটা করো। ওকে, গুচ্ছে তো অনেক ক্লাস করছো, সো আজকে পৌরনীতি ক্লাসটা করো। ক্লাস শেষে হচ্ছে তোমার গল্পটা শুনবো, কততম পজিশন হয়েছে গুচ্ছে। আই হোপ আমাদের অনেক স্টুডেন্ট এবার চান্স পাবে এডুকেশন থেকে, আমাদের গুচ্ছ ব্যাচ থেকে, অ্যান্ড হোপসো অনেক ভালো করবা তোমরা। ওকে, সো এরপর যদি হচ্ছে আমরা দেখি, এই জিনিসটা একটু মনে রাখবা যে সংস্কৃততে নগরকে বলা হতো পুর বা পুরী এবং নগরে বসবাসকারী মানুষকে বলা হতো পুরবাসী। তার মানে সংস্কৃততে নগরকে বলা হতো পুর বা পুরী, আর এই পুর বা পুরীতে যারা বসবাস করত তাদেরকে বলা হতো হচ্ছে পুরবাসী, মানে নগরবাসী। ওকে, এই কারণে নাগরিক জীবনের অপর নাম পৌর জীবন বলে অভিহিত হয়, মানে নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌর জীবন। এবং এই যে নাগরিকতা সম্পর্কিত যে শাস্ত্রটা, এই জিনিসটাই হচ্ছে পৌরনীতি, একদম বেসিক একটা জিনিস। নাগরিক এবং নগররাষ্ট্র সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে ওইটাই হচ্ছে পৌরনীতি। ওকে, সো এই জায়গাতে তোমাদের কারো কনফিউশন নাই আশা করি। এরপর যদি হচ্ছে আমরা দেখি, এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইএম হোয়াইটের যে হচ্ছে একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা চোখ মুখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, কেননা একদম সহজ একটা ডেফিনেশন। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। ইএম হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত তোমার হচ্ছে যে সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে ওইটাই হচ্ছে পৌরনীতি। তাহলে এখন পৌরনীতি কি এই জিনিসটা আমরা সবাই বুঝে গিয়েছি, এই জায়গায় আমাদের আর কোনো কোশ্চেন নাই, এই জায়গায় আমাদের কোনো ভুলও হবে না। সো তাহলে এই জিনিসগুলা এই জায়গা থেকে যদি আমাদেরকে বলে দেয় যে পৌরনীতি কি, তাহলে হচ্ছে যে আমরা আর ভুল করব না ইনশাল্লাহ। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে পৌরনীতির বিষয়বস্তুটা কি, তখন তুমি কি উত্তর করবা? সো আমরা তো হচ্ছে যে সহজভাবেই হচ্ছে আলোচনা করলাম যে পৌরনীতি কি। বিষয়বস্তুটাও হয়তো আমরা হচ্ছে যে ইতোমধ্যে ধারণা করতে পেরেছ, নাগরিকতা এবং নগররাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়বস্তুই হবে ডেফিনেটলি। চলো আমরা একটু বিস্তারিত দেখে নিই। পৌরনীতির পরিধি ব্যাপক এবং বিস্তৃত। নাগরিক জীবনে মানুষের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতি ঠিক ততদূরই বিস্তৃত। নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। তাহলে পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তার মানে নাগরিক সম্পর্কে সকল বিষয়, নাগরিকতা কি, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি বিষয় হচ্ছে পৌরনীতিতে আলোচনা করা হয়। কেননা যেহেতু এটা হচ্ছে নাগরিকতা সম্পর্কিত একটা বিজ্ঞান, তার মানে কি এই বিষয়গুলাই আলোচনা করা হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এরপর যদি হচ্ছে আমরা দেখি মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা, তার মানে কি মানব সমাজের একদম যে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠানটা ছিল সেটা ছিল কিন্তু পরিবার। পরিবার থেকেই কিন্তু সব কিছুর সূচনা হয়েছে। তার মানে কি এরপরে পরবর্তীতে হচ্ছে আমরা একটা সোসাইটি হয়েছে, আমাদের একটা সমাজ হয়েছে, এরপর হচ্ছে ছোট ছোট নগর রাষ্ট্র হয়েছে, তারপর বড় বড় রাষ্ট্র হয়েছে, এবং পৃথিবীতে এখন অনেকগুলা রাষ্ট্র বিরাজ করতেছে। এই জিনিসটা নিয়ে আলোচনা করে হচ্ছে পৌরনীতি। তার মানে কি তোমার হচ্ছে সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ ইত্যাদি কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় হচ্ছে পৌরনীতিতে। দ্যাটস মিন মৌলিক প্রতিষ্ঠানাদি মানে কি তোমার হচ্ছে যে রাষ্ট্রের উৎপত্তি, সামাজিক পরিবর্তন, এই জিনিসগুলো কিন্তু মৌলিক প্রতিষ্ঠান, আর এই মৌলিক প্রতিষ্ঠান সমূহ নিয়ে আলোচনা করে পৌরনীতি। এরপর যদি হচ্ছে আমরা দেখি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। সো রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে রাজনৈতিক দল হতে পারে, এটা জনমত হতে পারে, তারপর নির্বাচন হতে পারে, তারপর নির্বাচন যারা পরিচালনা করে সরকার হতে পারে, সরকারের প্রকারভেদ হতে পারে, এই জিনিসগুলো নিয়েও কিন্তু পৌরনীতি আলোচনা করে। আমরা কিন্তু জানি
রাষ্ট্র গঠনের যে অপরিহার্য উপাদান, এর মধ্যে কিন্তু সরকারও একটা গুরুত্বপূর্ণ উপাদান। সো এই সরকার ব্যবস্থাপনা নিয়ে ডেফিনেটলি পৌরনীতিতে আলোচনা হবে, এই জায়গায় কোনো ডাউট নাই। এরপর যদি হচ্ছে আমরা দেখি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, আমি শুরুতেই তোমাদেরকে বলেছি পৌরনীতির মেইন থিম বা মেইন কাজটা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ এবং আমরা যেই জায়গাতে বসবাস করি মানে রাষ্ট্র, নাগরিক এবং রাষ্ট্র নিয়ে আলোচনা করা। তার মানে কি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবে। একটা রাষ্ট্রে সামাজিক বিষয় থাকবে না, এটা হইতেই পারে না। অপরদিকে হচ্ছে রাজনৈতিক বিষয় থাকবে না, এটা হইতেই পারে না। রাজনৈতিক বিষয় অবশ্যই থাকবে, রাজনৈতিক দল থাকবে এবং রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকবে হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করাটা। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে পৌরনীতি। ওকে, সো এই যে তোমার সামাজিক ও রাজনৈতিক বিষয়, এর মধ্যে হচ্ছে আইনের সংজ্ঞা, আইনের উৎস, প্রকৃতি ইত্যাদি, নীতি নৈতিকতা সহ সমাজের প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে হচ্ছে তোমার পৌরনীতিতে আলোচনা করা হয়। এরপর যদি আমরা দেখি নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা করে। তার মানে কি নাগরিকের স্থানীয় যে দিকটা আছে, লোকাল একটা এরিনা, এরপর হচ্ছে ন্যাশনাল এরিনা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল যে এরিনাটা আছে, এটা নিয়েও আলোচনা করে হচ্ছে পৌরনীতি। ওকে, তার মানে কি তোমার সামাজিক বিষয় নিয়ে আলোচনা করবে, অপরদিকে তোমার যে হচ্ছে যে জাতীয় বিষয় আছে এটা নিয়েও আলোচনা করবে এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবে। পৌরনীতি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। হয়তোবা তোমাদের কাছে পৌরনীতিটা বিরক্তিকর লাগে, বেশ কিছু সাল মুখস্থ করতে হয় দেখে। টেনশন করো না, আমি তোমাদেরকে ট্রিক্স দেখাই দিব কোন কোন সালগুলা কিভাবে পড়বা। সব সাল চোখ মুখ বন্ধ করে মুখস্থ করতে হবে না, কিছু সাল ইম্পর্টেন্ট, কিছু সাল পড়া লাগবে না। আমি একজন শিক্ষক হিসেবেও কিন্তু আমার সবগুলা সাল মুখস্থ নাই। তার মানে কি তুমি যতটুকু পরিশ্রম করবা তার থেকে বেশি তোমাকে হচ্ছে টেকনিক্যালি পরিশ্রম করতে হবে। সবসময় দেখবা যে হচ্ছে যে পরিশ্রম তো ডেফিনেটলি করতে হবে। আমি তো সবসময় বলি শর্টকাট কখনোই চূড়ান্ত সাফল্য বয়ে আনে না, কিন্তু তোমার যতটুকু সময় পরিশ্রম করবা সেটা যেন গোছানো হয়। এই জিনিসটা করার জন্যই আমরা আছি তোমাদের সাথে। ওকে, এরপর যদি আমরা দেখি পরবর্তী যে বিষয়টা আছে, নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তার মানে কি পৌরনীতি নাগরিকের অতীত বিষয় নিয়ে যেমন আলোচনা করে, বর্তমান বিষয় নিয়ে আলোচনা করে, এরপর নাগরিকের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে। চলো এই প্রসঙ্গে ইএম হোয়াইট কি বলেছে আমরা একটু দেখে নিই। পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ স্থানীয়, জাতীয়, মানবতার সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি কি করবে, তোমার হচ্ছে অতীত বিষয় নিয়ে আলোচনা করবে, অতীতে তুমি কেমন ছিলা। আমরা যদি চিন্তা করি আমাদের মানব সভ্যতার যে একদম ইনিশিয়াল স্টেজ ছিল, ইনিশিয়াল ফ্রেজে আমরা একটা গুহায় বসবাস করতাম। আমরা না, এক্স্যাক্টলি আমাদের আদি পুরুষরা, তারা কি করতো, একটা ছোট্ট গুহায় বসবাস করতো। এরপর আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, তারা শিকার করা শিখছে, তারপর আস্তে আস্তে তারা আগুন জ্বালানো শিখছে। এইভাবেই কিন্তু আমাদের সভ্যতার উত্তরণটা হয়েছে। এরপর আস্তে আস্তে আমরা বর্তমান যুগে চলে এসেছি। বর্তমান যুগটা হচ্ছে অনেক বেশি ডেভেলপ। আমরা যদি অতীতের সাথে কম্পেয়ার করি, এখন আমরা হচ্ছে এআই এর যুগে বসবাস করতেছি, টেকনোলজি অনেক ডেভেলপ। আমরা সেই ছোট্ট বাচ্চাদের মতো করে বলতে হয় পৃথিবীর এই প্রান্তে বসে আমরা ওই প্রান্তের খবর নিতে পারতেছি। দ্যাটস মিন টেকনোলজি অনেক বেশি ডেভেলপ হয়েছে। সেই আদিম যুগ নিয়েও আলোচনা করে, মানে আমাদের মতো নাগরিকের অতীত নিয়েও আলোচনা করে, বর্তমান নিয়েও আলোচনা করে এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে হচ্ছে পৌরনীতি। এই জিনিসটাকেও কিন্তু সমর্থন করেছে ইএম হোয়াইট। সো ইএম হোয়াইটের মতেও কিন্তু পৌরনীতি নাগরিকের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। ওকে, সো এরপর যদি আমরা দেখি সমাজ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সো সমাজ জীবনে বর্তমানে নাগরিকদের জীবন কিন্তু ক্রমশ হচ্ছে বহুমুখী এবং জটিল হয়ে পড়তেছে। সো সমাজ জীবনের বিভিন্ন দিক, যেমন অর্থনৈতিক দিক আছে, সামাজিক দিক আছে, নৈতিক দিক আছে। সমাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে অর্থনৈতিক যে দিকসমূহ আছে। এই অর্থনৈতিক দিক নিয়েও পরিণতি আলোচনা করে। অপরদিকে কিন্তু নৈতিকতার বিষয়টা নিয়েও আলোচনা করে। কেননা নৈতিকতা যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু সমাজে অনেক বেশি দুর্নীতি হবে, তুমি চাইলেও সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না, আরও অনেক অনেক প্রবলেম হবে যদি তোমার মধ্যে নৈতিকতা না থাকে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু পৌরনীতি আলোচনা করে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি রাজনৈতিক ঘটনাবলী আলোচনা। সো পৃথিবীর ইতিহাসে তুমি বর্তমানে যে সবচেয়ে শক্তিশালী জাতি হিসেবে যাদেরকে কনসিডার করো, মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবারই কিন্তু তোমার রাজনৈতিক তোমার হচ্ছে যে ঘটনা আছে।
সো রাজনৈতিক ইতিহাস ব্যতীত কোনো জাতি কিন্তু আসলে তুমি পাবা না। সো রাজনৈতিক ঘটনা বা রাজনৈতিক ইতিহাস কিন্তু সবারই রয়েছে। সো পৌরনীতি কিন্তু কি করে, তোমার এই যে রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করে। সো বাঙালি জাতি হিসেবে কিন্তু আমাদের সমৃদ্ধ একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। আমরা 52 ভাষা আন্দোলন থেকে 6 দফা কর্মসূচি, 69-এর গণ অভ্যুত্থান, এরপর সর্বশেষ হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে আমাদের অতীতে। সো যে জিনিসগুলো আসলে আমাদের জানা নৈতিক কর্তব্য। সো এর আগেরও কিছু ঘটনা আছে, ব্রিটিশ শাসনামলে আমাদেরকে কিভাবে তারা শোষণ করেছে, নবাব সিরাজউদ্দৌলার যেই দিন হচ্ছে পতন হয়েছিল, বা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফলে যেই দিন হচ্ছে পলাশীর যুদ্ধে তোমার পরাজয় বরণ করেছিল, ওই দিন বাংলার শেষ স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল। এই সমস্ত যে গুরুত্বপূর্ণ ঘটনা, এই জিনিসটা তোমার হচ্ছে আলোচনা করে পৌরনীতিতে। চলো তাহলে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা রাজনৈতিক ঘটনা জেনে নিই। সাল পড়া কিন্তু খুবই কঠিন তোমাদের মতে, বাট আমরা যদি ঘটনা দিয়ে রিলেট করি তাহলে কিন্তু সাল ভুল হবে না। আমরা যদি দেখি 1757 সালে কি হয় তোমার হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখে নেই স্টুডেন্টদের কি অবস্থা। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, চা খেয়ে আসি ক্লাস করব, ঠিক আছে, ইটস আপ টু ইউ। তুমি কি আসলে চা খায় ক্লাস করবা, নাকি হচ্ছে যে কি ওকে। আচ্ছা, আমি একটু দুঃখিত, আমি জাস্ট হচ্ছে মেসেজের সত্যতাটা জানি না, আমি ক্লাস শেষে হচ্ছে এই জিনিসটা এনশিওর করব। আমাকে আমার এক স্টুডেন্ট মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যেহেতু সত্যতা এখনও নিশ্চিত করি নাই, মানে এটা নিশ্চিত না যে আমার আরেকজন স্টুডেন্ট সে নাকি হচ্ছে সুইসাইড করছে। জাস্ট আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জাস্ট একটা জিনিস মনে রাখবা যে তোমার লাইফে কি হবে এটা আসলে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। সৃষ্টিকর্তা জানে যে তোমার লাইফটা কোন দিকে যাবে। সো এই যে তোমার ফ্যামিলি, এই যে তোমার আশেপাশের মানুষ, তারা যে তোমাকে এত বড় করলো, এই স্টেজে যে নিয়ে আসলো, এই জায়গা থেকে সুইসাইডের মতো একটা অ্যাটেম্প নেওয়াটা আসলে কেমন না? একটা ভর্তি পরীক্ষায় কি লাইফে সব কিছু নির্ধারণ করে দেয়? অবশ্যই না। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা শেষ পর্যন্ত চান্স পায় না। অ্যাডমিশন টেস্ট অনেক কমপ্লিকেটেড একটা জায়গা ভাই। লাইফ আসলে শেষ না একটা রেজাল্ট দিয়ে। সো আরও যারা আছো, আমি তোমাদের সবাইকে বলবো যে একটা ভর্তি পরীক্ষা সব না তোমার লাইফের। তোমার পরিবার আছে, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে, বুঝছো? যে এই জিনিসগুলো কইরো না। মানে সুইসাইডাল অ্যাটেম্প নেওয়াটা কি? একটা ভর্তি পরীক্ষা কি তোমার লাইফের সব কিছু? আজ পর্যন্ত যে আমি ক্লাস নিছি, আমি কি কোনো দিন বলছি যে একটা পাবলিক ইউনিভার্সিটি পাইলে তোমার লাইফে সব হয়ে যাবে? আমি বরঞ্চ বারবার বলেছি, ন্যাশনাল থেকে আমার থেকে ভালো কিছু করে এমন স্টুডেন্ট হাজার হাজার আছে, আমার থেকে ট্যালেন্ট স্টুডেন্ট অনেক আছে। সো লাইফে যাই করো না কেন, কোনো দিন সুইসাইড করার মতো যে ইচ্ছা আছে এটা কোনো দিন নিবা না। মনে রাখবা যে লাইফ সবসময় তোমাকে হাজারো সুযোগ দিবে। সুইসাইড করার মতো যে ইটা আছে এই জিনিসটা কোনো দিন নিবা না। যাই হোক, আমি ক্লাস শেষে জিনিসটা হচ্ছে যে দেখতেছি, বাট এই ধরনের কাজ তোমরা কখনোই করো না। তোমাদের ফ্যামিলি আছে, তারপর আরও অনেক কিছু আছে। মানে একটা অ্যাডমিশন টেস্ট তোমার লাইফের সব না। একটা ভার্সিটিতে চান্স পাইলেই সব হয়ে যাবে না। আমি যে ভার্সিটিতে চান্স পাইছি, কি অফার করতেছে আমার ভার্সিটি বলো? কিছুদিন পর যে আমার জব করতে হবে, একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, যা আমিও তা, সবাই তা। সো এই এত বেশি ইমোশনাল হইলে হবে? যাই হোক, চলো আমরা হচ্ছে আবার পড়ায় ফিরে যাই। জাস্ট 1 মিনিটের একটা ব্রেক দেয়, আমি একটু পানি খেয়ে নিব, দুঃখিত।
ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে দেখে নিই। সো এখানে দেখো আমাদের গুরুত্বপূর্ণ যে সালগুলো আছে, এই সালগুলো একটু হচ্ছে যে দেখে নিও তোমরা সবাই। এখানে যে গুরুত্বপূর্ণ সাল আছে এই সালগুলো একটু দেখে নিবা। ওকে, এরপর যদি আমরা দেখি সংবিধানের অগ্রগতি সম্বন্ধীয় যে বিষয়টা আছে, সংবিধানের অগ্রগতি সম্বন্ধীয় আলোচনা নিয়ে হচ্ছে যে আলোচনা করে হচ্ছে পৌরনীতি। এরপর যদি হচ্ছে আমরা দেখি যে তোমার নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি নিয়ে হচ্ছে আলোচনা করে হচ্ছে পৌরনীতি। এরপর হচ্ছে তোমার পৌরনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। সো পৌরনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটা আসলে বলে শেষ করা যাবে না। পৌরনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তোমার হচ্ছে কি করা যাবে না, বলে শেষ করা যাবে না। পৌরনীতির গুরুত্ব আর প্রয়োজনীয়তা কি আমরা কি করতে পারবো না, বলে শেষ করতে পারবো না। সো আমরা যদি দেখি যে হচ্ছে পৌরনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, তোমার হচ্ছে অ্যারিস্টটল কি বলেছে পৌরনীতি সম্পর্কে, মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এই উক্তিটা অ্যারিস্টটলের, এটা হচ্ছে একটু মনে রাখবা। পৌরনীতি এমন একটি শাস্ত্র যা রাষ্ট্র ও সরকারের নানাবিধ দিক নিয়ে আলোচনা করে। পৌরনীতি কি? পৌরনীতি হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকারের নানাবিধ গুরুত্বপূর্ণ যে দিক আছে এই গুরুত্বপূর্ণ দিক নিয়ে হচ্ছে আলোচনা করে। পৌরনীতি তোমার হচ্ছে ওকে, ঠিক আছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি পরবর্তীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে। আমরা হচ্ছে পৌরনীতি পাঠের মাধ্যমে কি করতে পারি, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা হচ্ছে পৌরনীতি পাঠের মাধ্যমে। রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংস্থা সম্পর্কে আমরা হচ্ছে জ্ঞান লাভ করতে পারি পৌরনীতি পাঠের মাধ্যমে। রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কি বলেছেন, যে হচ্ছে মানুষের সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্রের সৃষ্টি এবং উন্নতর জীবনযাপনের জন্য রাষ্ট্রীয় সক্রিয় থাকবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা, এই যে আমাদের যে কি কি অধিকার রয়েছে, রাষ্ট্রের কাছ থেকে আমরা কোন কোন অধিকারগুলো পাবো এবং রাষ্ট্রের প্রতি আমাদের কি কি কর্তব্য রয়েছে, এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে আমরা পৌরনীতি পাঠের মাধ্যমেই জানতে পারবো। সো আমরা যদি খুবই সহজভাবে আরেকবার বলি, এতক্ষণ যে জিনিসগুলো বলতেছি বারবার সেটা হচ্ছে আমাদের নাগরিকের যে জীবন আছে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো নিয়েই কিন্তু বলা হচ্ছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি সুনাগরিকতার শ্রেষ্ঠ পাঠ। পৌরনীতি কি? সুনাগরিকতার শ্রেষ্ঠ পাঠ। কেননা তুমি যদি একজন সুনাগরিক হতে চাও তাহলে তোমাকে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই জিনিসগুলা হচ্ছে তুমি পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারবা যে রাষ্ট্রের প্রতি তোমার কি কি নিয়ম মেনে চলতে হবে। সো এরপর যদি হচ্ছে আমরা দেখি বর্তমান বিশ্বের সব জায়গায় হচ্ছে গণতন্ত্রের জয় জয়কার রয়েছে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে সুনাগরিকের ওপর। কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে বলতে পারবা? গণতান্ত্রিক ব্যবস্থায়, তোমাদের সবার প্রতি এই কোশ্চেনটা, গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে, এটা একটু এনশিওর করো। তোমরা সবাই একটু বলো, গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারীটাকে? গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে আমার তোমার মতো সাধারণ জনগণ। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, সাধারণ জনগণ কিভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী? হ্যাঁ, সাধারণ জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেননা তোমার হচ্ছে যে আমরা যে ভোট দিচ্ছি এই ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা সরকার নির্বাচন করতেছি। আমরা ভোট দেওয়ার মাধ্যমে কি করতেছি? সরকার নির্বাচন করতেছি। এই যে সরকার নির্বাচন হচ্ছে বা এটার আলটিমেট ক্ষমতাটা কিন্তু তোমার আর আমার হাতেই, কেননা আমরা ভোট দেওয়ার পরেই সরকার নির্বাচিত হচ্ছে। তার মানে হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে যে আমরা। সো সুনাগরিকের বেশ কিছু গুণ রয়েছে। সো তোমার মধ্যে যদি এই তিনটা গুণ থাকে তাহলে তুমি আসলে সুনাগরিক। যেমন হচ্ছে আত্মসংযম, বুদ্ধি এবং বিবেকবোধ। আত্মসংযম, বুদ্ধি, বিবেকবোধ, এই তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হচ্ছে সুনাগরিক, বা একজন সুনাগরিকের মধ্যে এই তিনটা গুণ থাকা দরকার। তাহলে তোমাকে যদি বলে সুনাগরিকের গুণ কয়টা, তখন কি উত্তর করবা? আত্মসংযম, বুদ্ধি, বিবেকবোধ, এই তিনটা হচ্ছে একজন সুনাগরিকের গুণ বা একজন সুনাগরিকের গুণাবলী। এরপর যদি হচ্ছে আমরা দেখি
রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তার মানে কি, পৌরনীতি পাঠের মাধ্যমে আমরা রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। এরপর আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো পৌরনীতি পাঠের মাধ্যমে। যেমন হচ্ছে যে রিজিওনাল কিছু অর্গানাইজেশন আছে, যেমন সার্ক, তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএন থেকে শুরু করে আরও অনেক অর্গানাইজেশন আছে, মিলিটারি অর্গানাইজেশন আছে। এইগুলা সম্পর্কে তুমি জ্ঞান লাভ করতে পারবে কিভাবে? পৌরনীতি পাঠের মাধ্যমে। তার মানে কি, আন্তর্জাতিক এরিনাতে যে সমস্ত অর্গানাইজেশন কাজ করে এদের সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য তোমাকে পৌরনীতি পাঠ করতে হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ। সো একটা কল্যাণমূলক রাষ্ট্র কেমন হবে, কল্যাণমূলক রাষ্ট্রর কি কি বৈশিষ্ট্য হবে, সেটা জনগণের জন্য কোন ধরনের পলিসি মেক করবে, এই জিনিসগুলোও তুমি জানতে পারবা পৌরনীতি পাঠের মাধ্যমে। সো পৌরনীতি তোমার হচ্ছে যে তোমার কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত বলে থাকে। সো এখন তোমার মাথায় অবশ্যই কোশ্চেন আসছে, কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝো বা কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? খুবই স্বাভাবিকভাবে যে সমস্ত রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি, তাকেই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র বলে। তার মানে কি, তোমার আমার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যদি আমাদের রাষ্ট্র কাজ করে, তার মানে এটা কল্যাণমূলক রাষ্ট্র। আর আধুনিক যে রাষ্ট্রগুলো আছে, আধুনিক রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য বা বেশিরভাগ রাষ্ট্রই হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। তার মানে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ কি? জনকল্যাণ করা, বা আধুনিক রাষ্ট্রসমূহ জনকল্যাণমূলক রাষ্ট্র। এরপর যদি আমরা দেখি সুশাসন সম্পর্কে ধারণার লাভ। সুশাসন কি? সুশাসন খুব স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, সুশাসন মানে ভালো শাসন। মানে তোমার হচ্ছে যে দোষ করবে সেই শাস্তি ভোগ করবে, যে দোষ করবে না সে কখনোই শাস্তি পাবে না। এই জিনিসটা মানে একদম এক্স্যাক্ট যে আইনের শাসন আছে এটা সম্পর্কে জানতে পারি আমরা হচ্ছে পৌরনীতি পাঠের মাধ্যমে। সুশাসনের বেশ কিছু শর্ত আছে, শর্তগুলা কি কি? আইনে শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা, ক্ষমতার সুষম বন্টন করা, বিচার বিভাগ এবং সংবাদের স্বাধীনতা নিশ্চিত করা প্রভৃতি। এই যে সুশাসন নিশ্চিত করার যে নিয়ামক আছে এগুলো তুমি জানতে পারবা পৌরনীতি পাঠ করার মাধ্যমে। তুমি আসলে জানতে পারবা যে সুশাসনটা কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। পৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ। তাহলে আমরা তো অনেক জানলাম পৌরনীতির আলোচ্য বিষয় কি, পৌরনীতি পাঠের মাধ্যমে তুমি কি কি জানতে পারবা। এখন চলো একটু জেনে নেই পৌরনীতি এবং আধুনিক নাগরিকত্ব বোধের যে সম্পর্কটা, এই পৌরনীতি এবং আধুনিক নাগরিকত্ব বোধের সম্পর্কটা জেনে নেই। আবারও আমরা ইএম হোয়াইটের ডেফিনেশনে চলে যাব। তিনি বলেছেন, পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তার মানে কি, ইএম হোয়াইটের এই ডেফিনেশনটা আমরা একটু দেখে নিব। পৌরনীতি ও মানবতাবোধ ডেফিনেটলি হচ্ছে মানবতাবোধ এমন এক ধরনের অনুভূতি বিশ্বের সকল মানুষের মধ্যে মমত্ববোধ সৃষ্টি করে। ধরো একজন না খেয়ে আছে বা একজন অভাবে আছে, তুমি তখন তাকে গিয়ে সাহায্য করবা, এই জিনিসটাই মানবতাবোধ। একটা রাষ্ট্রের লোকজন বা একটা রাষ্ট্রের বেশিরভাগ লোক যখন তার মৌলিক অধিকার পূরণ করতে পারবে না, রাষ্ট্র এমন কিছু পলিসি ক্রিয়েট করবে বা মেক করবে যাতে ওই রাষ্ট্রের জনগণগুলা তোমার হচ্ছে যে তাদের অভাবগুলো পূরণ করতে পারে। সো এই যে পৌরনীতি এবং মানবতাবোধের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি কখনোই জাতি, ধর্ম, বর্ণ ভেদে তুমি হচ্ছে যে কোনো প্রকার রেসিজম করতে পারবা না। যেমন সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা হোয়াইট ডমিনেশনের এগেইনস্টে হচ্ছে স্ট্রাইক করেছিল। এরপর হচ্ছে যে কৃষ্ণাঙ্গ বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিল, এর কারণে কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছে। সো তিনি ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ দিয়েছিলেন, হতে পারো তুমি শ্বেতাঙ্গ, হতে পারো তুমি কৃষ্ণাঙ্গ, কিন্তু আমরা সবাই ইকুয়াল। সো মার্টিন লুথার কিং জেআর যুক্তরাষ্ট্রের, তিনিও কিন্তু সেই মেসেজটা দিয়েছিলেন। সো এক্স্যাক্টলি পৌরনীতি ও মানবতাবোধ তোমাকে এই জিনিসটাই বোঝায় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান। সবার আগে হচ্ছে আমরা মানুষ, সবার আগে আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে, সবার আগে আমাদের অধিকার সমূহকে পূরণ করতে হবে, তারপর না হয় তুমি অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবা। এরপর যদি আমরা দেখি সুশাসনের ধারণা, সুশাসনের ধারণা এবং সংজ্ঞা, এই জিনিসটা যদি আমরা একটু দেখে নেই। সুশাসন বলতে কি বুঝি? সুশাসন বহুমাত্রিক একটা ধারণা। একদম সহজভাবে যদি বলি, এমন একটা শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে যারা হচ্ছে যে ভিকটিম, আবার যে শাসন বিভাগ, তাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকবে এবং সবসময় সবাই জাস্টিস পাবে, কারো প্রতি কোনো ইনজাস্টিস হবে না।
এই জিনিসটাই হচ্ছে সুশাসন। সো সুশাসন একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থা। গুড গভর্নেন্স বা সুশাসন হলো এমন একটা ব্যবস্থা যেখানে নির্ভুল, দক্ষ এবং কার্যকরী শাসন ব্যবস্থা থাকবে। তার মানে কি, যে অপরাধ করে নেই সে কখনোই শাস্তি পাবে না, আবার যে অপরাধ করেছে সেই শাস্তি পাবে। এই জিনিসটাই হচ্ছে সুশাসন। সো সুশাসনের যে হচ্ছে যে সংজ্ঞাটা বা সুশাসন যে শব্দটা, এই প্রত্যয়টা প্রথম ব্যবহার করে হচ্ছে যে বিশ্বব্যাংক। সুশাসন, এই সুশাসন যে প্রত্যয়টা, এই টার্মটা প্রথম ব্যবহার করেন হচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক হচ্ছে তোমার 1989 সালে সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন। এক কথায় যদি আমরা বলি সুশাসন বিষয়টা কি, একদম এক ওয়ার্ডে যদি আমরা বলি, জনগণ রাষ্ট্র এবং প্রশাসনের সাথে ঘনিষ্ঠ একটা প্রত্যয় হচ্ছে যে সুশাসন। জনগণ রাষ্ট্র এবং প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ একটা যে প্রত্যয় আছে, মানে সম্পর্কটা আছে, এই জিনিসটাই সুশাসন। আরও সহজ করে যদি বলি, তোমার সাথে কখনোই অন্যায় হবে না, তুমি সবসময় ন্যায় বিচার যেটা ওইটাই পাবা। জনগণের সাথে প্রশাসনের একটা ভালো সম্পর্ক থাকবে এবং প্রশাসনের সাথে রাষ্ট্রের একটা ভালো সম্পর্ক থাকবে। কেননা গভর্নমেন্ট একদম সেন্ট্রাল থেকে পলিসি মেক করতেছে, সে কিন্তু একদম মাঠ পর্যায়ে যায় কাজ করতে পারতেছে না। সো প্রশাসনের সাথে গভর্নমেন্টের একটা ভালো লিঙ্ক আপ থাকবে, ভালো সম্পর্ক থাকবে, এবং প্রশাসনের সাথে সাধারণ মানুষেরও একটা ভালো সম্পর্ক থাকবে। সো এই জিনিসটা যদি হয় তবেই হচ্ছে আমরা কি করতে পারবো, সুশাসন স্ট্যাবলিশ করতে পারবো। সুশাসনের যে প্রথম ধারণাটা, এই ধারণাটা পাওয়া যায় হচ্ছে প্লেটোর একটা গ্রন্থে। গ্রন্থটার নাম হচ্ছে রিপাবলিক। সো দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। এই প্রশ্নটা কিন্তু এবার গুচ্ছেও এসেছিল, আমি ক্লাসে বলে দিয়েছিলাম এই প্রশ্নটা আসবে, এবং তোমাদের এইচএসসিতে এই টাইপেরই প্রশ্ন করবে যে দ্য রিপাবলিকের রচয়িতাকে, বা এই ধরনের যে বেসিক কোশ্চেন আছে এই বেসিক কোশ্চেনগুলা বলবে। সো আমরা চলো ম্যাককর্নির যে ডেফিনেশনটা আছে সুশাসন সম্পর্কে, এই ডেফিনেশনটা একটু জেনে নিই। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, রাষ্ট্রের সাথে কার, সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের যে সম্পর্কটা, এই জিনিসটাকে বোঝায়। তাহলে ম্যাককর্নির মতে সুশাসন জিনিসটা কি? ম্যাককর্নির মতে সুশাসন জিনিসটা হচ্ছে তোমার সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের যে সম্পর্কটা আছে, এবং রাষ্ট্রের সাথে সুশীল সমাজের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে সুশাসন বোঝায়। সো সুশাসনের ডেফিনেশনটা চাইলে তোমরা ম্যাককর্নির ডেফিনেশনটা দিয়ে দিও, এটা অনেক গ্রহণযোগ্য একটা ডেফিনেশন। সো জাতিসংঘের একটা মতবাদ রয়েছে, জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সো জাতিসংঘের মতে তোমার হচ্ছে সুশাসনের উদ্দেশ্যটা কি, মৌলিক স্বাধীনতার যে উন্নয়নটা আছে, এটা হচ্ছে জাতিসংঘের মতে সুশাসনের উদ্দেশ্য। অপরদিকে ইউএনডিপির মতে সুশাসন হচ্ছে সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা। সর্বশেষ বিশ্ব ব্যাংকের মতে সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের যে হচ্ছে মতবাদটা আছে বা আইডিয়া আছে এইটা। এরপরে এই জায়গা থেকে তোমাদের গ নাম্বার বা ঘ নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সো সুশাসন কাকে বলে, সুশাসন বলতে কি বোঝো, এই জিনিসগুলো তো তুমি জানোই, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বাট তোমাকে বলতে পারে সুশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, বা সুশাসনের বৈশিষ্ট্যগুলা কি কি। সো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে করে, তখন তুমি হচ্ছে একটু উত্তর করে দিবা যে এই যে যে পয়েন্টগুলো আছে, এটা প্রথমত হচ্ছে গণতন্ত্র। সুশাসনের প্রাণ হচ্ছে গণতন্ত্র, কেননা গণতন্ত্র ছাড়া তুমি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এক কথায় সরকার ব্যবস্থার কিন্তু বিভিন্ন ধারা আছে, বা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। কোথাও রয়েছে একনায়কতন্ত্র, কোথাও রয়েছে গণতন্ত্র, আবার কোথাও রয়েছে রাজতন্ত্র। রাজতন্ত্রেরও আবার প্রকারভেদ রয়েছে, কোথাও রয়েছে নিরঙ্কুশ রাজতন্ত্র, কোথাও রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। সো যেখানে একনায়কতন্ত্র রয়েছে, সেখানে কি একজন ব্যক্তি থাকে বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকে, সেখানে তুমি সুশাসনটা কিভাবে নিশ্চিত করবা, কেননা ওই নির্দিষ্ট যে লিডার আছে তার কথাই ওই জায়গায় আইন। সেখানে পার্লামেন্ট থাকে হচ্ছে প্রতীকী, পার্লামেন্ট আসলে কোনো কাজ করতে পারে না। সো সুশাসনের প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে গণতন্ত্র থাকতে হবে, অপরদিকে হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া থাকতে হবে। অংশগ্রহণমূলক প্রক্রিয়াটা কি, যেমন বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, এই জিনিসটাই। এরপর হচ্ছে নৈতিক মূল্যবোধ। আমাদের মধ্যে নৈতিকতা না থাকলে তো সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। দেখা গেলো তুমি উচ্চাভিলাষ বা তোমার উচ্চাকাঙ্ক্ষার জন্য তুমি ঘুষ খাওয়া শুরু করলা। এরপর যদি আমরা দেখি স্বচ্ছতা, স্বচ্ছতা থাকতে হবে। সরকার, এটা হতে পারে সরকারের যে হচ্ছে এমপ্লয়িরা আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আছে, সবার স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। এরপর দায়িত্বশীলতা থাকতে হবে এবং দেশপ্রেম ডেফিনেটলি থাকতে হবে। তোমার মধ্যে যদি দায়িত্বশীলতা না থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে না। তোমাকে অনেক বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিল, তুমি তোমার কাছে ফাঁকি দিলা।
সো এই জিনিসটা ডেফিনেটলি করা যাবে না। শাসন কর্তৃপক্ষ জনগণের নিকট দায়ী থাকে। এরপর যদি আমরা দেখি আইনের শাসন অবশ্যই এস্টাবলিশ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা ব্যতীত কিন্তু আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না। সর্বশেষ তোমাদেরকে বলে দিই, সুশাসনের বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে মুখস্থ করে রাখবা, কারণ এই জায়গা থেকে তোমার হচ্ছে যে বেশ কিছু মানে এই পয়েন্টগুলো তুমি লিখে দিয়ে আসবা। গ নম্বর বা ঘ নম্বরে যদি তোমাকে বলে যে সুশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, একটু হচ্ছে তুমি লিখবা সুশাসন কাকে বলে, সুশাসন বলতে কি বুঝছো, সুশাসন প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেছে, দেন তুমি হচ্ছে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আউট করে লিখে দিবা। ওকে, জাস্ট 1 মিনিট তোমাদেরকে অফ টপিক সম্পর্কে একটু কথা বলি। তোমরা যারা হিউম্যানিটিসের আছো, আমি নিজেও কিন্তু হিউম্যানিটিসের স্টুডেন্ট, সো তোমাদের কমন একটা চিন্তা ভাবনা থাকে পৌরনীতিতে বা জিওগ্রাফিতে বা এই ধরনের সাবজেক্টগুলোতে, মানে এটা আসলে প্রচলিত যে সায়েন্সের স্টুডেন্টরা ভালো করলে খুব সহজে এ প্লাস পেয়ে যায়। এই হিউম্যানিটিসের সাবজেক্টগুলোতে এ প্লাস তোলা খুবই কঠিন, এ পাওয়া যায় ইজিলি, বাট এ প্লাস তোলা খুবই কঠিন। বাট এটা হচ্ছে রং ধারণা, একদম টোটালি হচ্ছে যে ভোকাস। তুমি চেষ্টা করলে তুমি আর্টসের সাবজেক্টেও অনেক ভালো মার্কস পাবা। সো তোমাকে বললো সুশাসন কাকে বলে, তুমি বললা সুশাসন মানে সুন্দর শাসন, সুন্দর শাসন মানে সুশাসন, সুশাসন মানে ভালো শাসন, ভালো শাসন মানে সুশাসন, এইভাবে গরু রচনা লিখে দিলা। ওখানে টিচার তো তোমাকে মানে একদম গরু হিসেবে ট্রিট করে মার্ক দিবে, তাই না? তোমাকে ওখানে 3 মার্ক থাকলে 1.5 দিবে, 2 দিবে, 4 থাকলে 2 দিবে। অ্যান্ড কেউ আসলে এই জিনিসটাকে নেগেটিভলি নিও না। হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এইভাবে লিখে, হিউম্যানিটিসের হিউজ নাম্বার অফ স্টুডেন্ট গদ বাঁধা লিখা লিখে। সো গদ বাঁধা লিখা লিখলে তুমি কখনোই নাম্বার পাবা না। তোমাকে যদি বলে সুশাসন বলতে কি বুঝো, তুমি ফার্স্ট লাইনে ক্লিয়ার করে দাও একটা ডেফিনেশন দিয়ে সুশাসনটা কি, এরপর সুশাসন সম্পর্কে এক্স্যাক্টলি লিখো, এরপর জাস্ট পয়েন্টগুলো লিখে দাও সুশাসনের বৈশিষ্ট্যগুলো। তোমাকে 3-3 দিবে টিচার, মার্ক কিভাবে কাটবে ওই জায়গায়। সো তুমি যদি জাস্ট বুলেট পয়েন্ট আকারে লিখো এবং টু দ্য স্পেসিফিক লিখো, হিউম্যানিটিসেও তুমি অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবা। ওকে, এরপর যদি আমরা দেখি সুশাসন নিশ্চিত করতে বিশ্বব্যাংক 6টা সূচক বলেছেন। তার মানে কয়টা সূচকের উপর ভিত্তি করে আমরা সুশাসনকে কি করতে পারি, নিশ্চিত করতে পারি? 6টা সূচক। 6টা সূচকের কথা কে বলেছেন? ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন। এই তো দেখো তোমাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক তুলে নিয়ে আসছি, আমার ক্লাসরুমে তোমাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংককে তুলে নিয়ে আসছি। ওকে, সো সূচক 6টা একটু জেনে নিই আমরা। মতামত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণের মান, আইনের শাসন এবং দুর্নীতি। এই যে 6টা নিয়ামক, এই 6টা নিয়ামকের উপর বা 6টা সূচকের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক সুশাসনকে তোমার হচ্ছে নিশ্চিত করার কথা বলেছেন। তার মানে কি, কোনো দেশে যদি এই 6টা সূচক থাকে বা এই 6টা সূচক যদি পজিটিভভাবে এক্সিস্ট করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই দেশটাতে সুশাসন বিদ্যমান। ওকে, আমরা যদি দেখি এর পরেরটা, বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। সো আমি তো শুরুতেই বললাম যে পৌরনীতি ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আচ্ছা, পৌরনীতি প্রথম পত্র কি একবারে ম্যারাথন ক্লাস নিচ্ছেন? প্রথম অধ্যায় লেখা আছে ক্যাপশনে, কিন্তু আপনি অতিরিক্ত তথ্য দিয়েছেন। প্রথমত হচ্ছে যে আমি প্রথম পত্রই পড়াচ্ছি, কিন্তু এই যে প্রথম পত্র পড়াতে গিয়ে এটার সাথে রিলেটেড যে তথ্যগুলো আছে এইগুলা রিলেট করে দিচ্ছি তোমাদেরকে। আমি অ্যাজ এ টিচার এখানে আসলাম, আইসা এই বোর্ড দেখে দেখে তোমাদেরকে পড়াই দিলাম, তাহলে আমার ক্লাস তো করার কোনো দরকার নেই। এই তথ্যগুলো তো তোমার বইয়েও দেওয়া আছে, তুমি তো বই থেকেও পড়তে পারো। সো আমার ক্লাসটা এই জন্যই করতেছো তুমি, আমি তোমাকে হচ্ছে এক্সট্রা তথ্য দিব এই অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত যে অধ্যায়গুলো মানে বিষয়গুলো আছে এইগুলা সম্পর্কে, এজন্যই আমার ক্লাসটা করতেছো। ম্যারাথন ক্লাস নিচ্ছি না, বাট বিষয়টা হচ্ছে যে এই টপিকের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কেও তোমাদেরকে কনসেপ্ট দিয়ে দিচ্ছি, সো দ্যাট তোমার পরীক্ষার হলে অ্যাডিশনাল তথ্য যাতে তুমি আনসার স্ক্রিপ্টে লিখে আসতে পারো। ওকে, বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। প্রত্যেকটা দেশের নাগরিকেরই পৌরনীতি সুশাসন পাঠ করা প্রয়োজন। সো আমরা আমাদের দেশের কথাই চিন্তা করি, পরে দেশের কথা পরে চিন্তা করি। সো বাংলাদেশে কেন পৌরনীতি সুশাসন পাঠ করতে হবে বা এটার গুরুত্বটা কি, এটা একটু দেখে নেই। প্রথমত নাগরিক চেতনা বৃদ্ধি পাবে, নাগরিকের গুণাবলী বিকাশ হবে, নাগরিকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে। কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে? তুমি যখন আমাদের ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ এবং এর আগের যে সংগ্রামটা আছে এই সংগ্রাম সম্পর্কে জানবা না, তখন হচ্ছে তোমার এই স্বাধীনতাটা যে অনেক কষ্টে অর্জিত হয়েছে
তখন এই জিনিসটা তুমি রিয়েলাইজ করতে পারবা, তোমার মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বে যাতে কেউ আঘাত না হানে এই ধরনের পলিসি তুমি যদি গভর্নমেন্টে থাকো ক্রিয়েট করবা, তুমি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকো ওই জায়গা থেকে ফর্মুলেট করবা, তুমি তোমার জায়গা থেকে দেশপ্রেম জাগ্রত হবে এবং এমন পলিসিগুলাই তুমি নিবা যেটা আসলে বাংলাদেশের পক্ষে যাবে এবং বাংলাদেশ তার সেলফ ইন্টারেস্টটা গেইন করতে পারবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি বিশেষ বিষয় জ্ঞান, মানে হচ্ছে রাষ্ট্রের বিশেষ বিষয় বা অন্যান্য যে বিষয়গুলো আছে আন্তর্জাতিক অ্যারিনার বিষয় আছে এগুলো সম্পর্কে তুমি জ্ঞান লাভ করতে পারবা। এরপর হচ্ছে গণতন্ত্রের বিকাশ, ডেফিনেটলি গণতন্ত্রের বিকাশ ঘটবে, কেননা গণতন্ত্রের মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে মাস যে পিপল আছে এদের ভয়েসটা রেইজ করতে পারি। সো ডেফিনেটলি তখন গণতন্ত্রকে তুমি প্রমোট করতে পারবা, জনগণের আশা আকাঙ্ক্ষা সুশাসন প্রতিষ্ঠা জাতীয় সমস্যার সমাধান থেকে শুরু করে শহীদদের স্বপ্নের বাস্তবায়ন তুমি করতে পারবা যখন তুমি পৌরনীতি ও সুশাসন পাঠ করবা। এক্স্যাক্টলি পৌরনীতি ও সুশাসন তুমি যখন পাঠ করবা তখন তুমি রাষ্ট্র সম্পর্কেও তোমার করণীয়, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে তুমি কোন জিনিসগুলো পাবা, রাষ্ট্রের প্রতি তোমার কর্তব্য কি, তোমার রাষ্ট্রের বিভিন্ন সংগ্রামের ইতিহাস, তোমার পূর্বপুরুষদের ইতিহাস, জাতিসত্তার ইতিহাস সম্পর্কে যখন তুমি জানবা আপনা আপনি এই জিনিসগুলো অর্জিত হয়ে যাবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি পৌরনীতি সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক। সো পৌরনীতি যেহেতু সমাজবিজ্ঞানের একটা শাখা বা সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, সো পৌরনীতির সাথে তোমার হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে এটা সম্পর্ক রয়েছে। পৌরনীতির সাথে তোমার হচ্ছে যে অর্থনীতির সম্পর্ক আছে, পৌরনীতির সাথে ভূগোলের সম্পর্ক আছে, পৌরনীতির সাথে প্রত্যেকটা সাবজেক্টের সম্পর্ক আছে। এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং দিবা এই পার্টটা। সো এই পার্টটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং দিয়ে দিবা। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে। আই হোপ তোমাদের প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, অ্যাজ ওয়েল এস তোমাদের প্রথম অধ্যায়ের সাথে রিলেটেড কিছু নতুন নতুন তথ্য তুমি হচ্ছে জেনে গিয়েছো। আচ্ছা, পিডিএফ তোমাদের সবাইকে দিয়ে দিব, তোমাদের জন্যই আমাদের এই আয়োজন, তোমাদের জন্যই কষ্ট করে ম্যাটেরিয়ালসগুলো রেডি করা যাতে তোমরা হচ্ছে ই করতে পারো, মানে হচ্ছে তোমাদের যাতে হেল্প হয়। কমেন্টের উত্তর না পাইলে ক্লাস করতে ভালো লাগে না। কমেন্টের উত্তরটা কি পাবা? তোমার ক্লাস সম্পর্কে যদি সিঙ্গেল একটা কোশ্চেন থাকে বলো, আমি তোমাকে আনসার দিব। ফার্স্ট অধ্যায়ের এমন কিছু নাই আমি কোশ্চেন করে করে পড়াই নাই। আমি কি কমেন্টে তোমার সাথে গল্প করব যে ভাইয়া তোমার বাড়ি কোথায়, তুমি বললা যে আম ফ্রম রংপুর, তারপর আমি বললাম ও অভিমানী ছেলে পড়তেছে আমাদের সাথে রংপুর থেকে, আরেকজন বলতেছে কক্সবাজার থেকে। এইভাবে আমি ক্লাস নিই না। হয়তো তুমি প্রথম ক্লাস করতেছ, এইভাবে ক্লাস করে যদি ইউজ টু থাকো তাহলে আমার ক্লাস তোমার জন্য না। আমি ক্লাসে আননেসেসারি কথা বলে সময় নষ্ট করি না। হোয়াটএভার, চলো তাহলে হচ্ছে আমরা ওকে। সিভিক শব্দের অর্থ কি? দুঃখিত, সিভিটাস শব্দের অর্থ কি? পৌরনীতি, নগররাষ্ট্র, নাগরিক, নাগরিকতা। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আনসার করেছে হচ্ছে ওকে, জান্নাত আনসার করেছে খ, তারপর হচ্ছে সাব্বির রহমান আনসার করেছে খ, সাদি আনসার করেছে খ, এরপর হচ্ছে সাব্বির রহমান আনসার করেছে খ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছে। অ্যান্ড ম্যারাথন হচ্ছে যে, ম্যারাথন মানে হচ্ছে যে ধরো তুমি লং রেসে দৌড়াবা, মানে দীর্ঘ সময় ধরে ক্লাস নিয়ে কোনো একটা টপিক ক্লিয়ার করে দেওয়াকে বলে ম্যারাথন ক্লাস। ক খ গ ঘ প্রশ্নগুলো ফার্স্ট ক্লাস করেছ, ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাস করো, প্রস্তুতি সর্বোচ্চ হবে ইনশাল্লাহ। ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছে। সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র। আমরা যদি দেখি পরবর্তী কোশ্চেনটা, পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি? সাম্য, রাজনীতি, স্বাধীনতা, নাগরিকতা। 2 নাম্বারটা একটু আনসার করে দিবা। পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি? পৌরনীতির যে মূল বিষয়বস্তু আছে, পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি? 2 নাম্বারটা একটু সবাই একটু আনসার করে দিবা সবাই। আচ্ছা, সুস্মিতা দাস বলেছে ঘ, তারপর হচ্ছে মার্জিনা খাতুন বলেছে ঘ, এরপর হচ্ছে আমাদের তানভীর হোসেন বলেছে ক, তার মানে হচ্ছে সাম্য। তানভীর ভুল বলেছ তুমি। অপরদিকে হচ্ছে ওকে,
এরপর যদি হচ্ছে আমরা দেখি, আচ্ছা মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমার হচ্ছে উত্তর দিচ্ছে দুঃখিত ঘ, পৌরনীতির মূল বিষয়বস্তু। এটা বারবার বলেছি, পৌরনীতি কি করবে, নাগরিক এবং নগররাষ্ট্র সম্পর্কে আলোচনা করবে। তাহলে পৌরনীতির মূল বিষয়বস্তু ডেফিনেটলি কি হবে, পৌরনীতির মূল বিষয়বস্তু ডেফিনেটলি হচ্ছে ঘ হবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি কাকে পৌরনীতির জনক বলা হয়। ওকে, কাকে পৌরনীতির জনক বলা হয়, অ্যাডভান্স কোশ্চেন করে দিয়েছো তুমি, তাই না? এখন হচ্ছে উত্তর দাও, পৌরনীতির জনক বলা হয় কাকে? পৌরনীতির জনক কাকে বলা হয়? রুশো, অ্যারিস্টটল, প্লেটো, E.M. হোয়াইট। সবাই একটু দ্রুত আনসার দিবা, পৌরনীতির জনক বলা হয় কাকে? সবাই উত্তর করে দাও যে পৌরনীতির জনক বলা হয় কাকে? পৌরনীতির জনক বলা হয় কাকে? সবাই একটু উত্তর করে দাও। ওকে, এটাও বেশিরভাগ হচ্ছে আনসার করতেছে বি, দ্যাটস মিন হচ্ছে অ্যারিস্টটল। হ্যাঁ, পৌরনীতির জনক হচ্ছে অ্যারিস্টটল, কিন্তু আধুনিক পৌরনীতির জনক কিন্তু অ্যারিস্টটল না। আধুনিক পৌরনীতির জনককে, আধুনিক পৌরনীতির জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। ওকে, নিকোলো ম্যাকিয়াভেলির বিখ্যাত একটা গ্রন্থ আছে, এটার নাম যদি কেউ বলতে পারো তাকে চকলেট দেওয়া হবে। নিকোলো ম্যাকিয়াভেলির বিখ্যাত একটা গ্রন্থ আছে, আধুনিক পৌরনীতির জনক নিকোলো ম্যাকিয়াভেলির বিখ্যাত একটা গ্রন্থ আছে। এটার কারেক্ট আনসার হবে হচ্ছে অ্যারিস্টটল। পৌরনীতির জনক বলা হয় হচ্ছে অ্যারিস্টটলকে। মিক্স টাইপের হচ্ছে আনসার পাচ্ছি E.M. হোয়াইট। E.M. হোয়াইট অনেকগুলো ডেফিনেশন দিছে, বিধায় ভাইয়া E.M. হোয়াইট পৌরনীতির জনক না। ওকে, পৌরনীতির জনক হচ্ছে অ্যারিস্টটল, অপরদিকে আধুনিক পৌরনীতির জনককে নিকোলো ম্যাকিয়াভেলি। মানে পৌরনীতি না, এক্স্যাক্টলি রাষ্ট্রবিজ্ঞানের আর কি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। তার বিখ্যাত যে গ্রন্থটা আছে ওটা হচ্ছে দ্য প্রিন্স। এরপর যদি হচ্ছে আমরা দেখি 4 নম্বর কোশ্চেনটা একটু আনসার করে দাও তোমরা সবাই। 4 নম্বর কোশ্চেনটা একটু হচ্ছে আনসার করে দাও। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলে? রাষ্ট্র প্রদত্ত যে নাগরিকের মর্যাদা আছে, রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলে? রাষ্ট্রীয় সম্মান, মূল্যবোধ, নাগরিকতা, রাষ্ট্রীয় খেতাব। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলা হয়? একটু উত্তর করে দিবা, বারবার কিন্তু বললাম, বা একটু কমন সেন্স ইউজ করার চেষ্টা করো, তাহলে আনসার পেয়ে যাবা। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের যে হচ্ছে মর্যাদা আছে, এটা কি কি বলা হয়? দেখো আমরা বাদ দেই, দেখো রাষ্ট্রীয় সম্মান হবে না, রাষ্ট্র প্রদত্ত মর্যাদা রাষ্ট্রীয় সম্মান হবে না। মূল্যবোধ এটা হচ্ছে একটা ব্যক্তির ব্যক্তিগত বিষয়, মূল্যবোধ রাষ্ট্র থেকে প্রদত্ত হয় না, এটা আসলে তোমার সেলফ রিয়ালাইজেশনের একটা বিষয়। আচ্ছা, রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে রাষ্ট্রীয় খেতাব বলা হয় না, কেননা রাষ্ট্রীয় খেতাব সবাইকে দেওয়া হয় না। রাষ্ট্রীয় খেতাব হচ্ছে বিশেষ কোনো কাজে অবদান রাখার জন্য দেওয়া হয়। সো রাষ্ট্র কর্তৃক নাগরিক প্রদত্ত নাগরিকের যে হচ্ছে যে মর্যাদা আছে, ওটা হচ্ছে নাগরিকতা। সো বাংলাদেশ তোমাকে কি দিয়েছে? বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে। সো নাগরিকত্ব কয়ভাবে পাওয়া যায়? 2 ভাবে পাওয়া যায়, এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। E.M. হোয়াইট হচ্ছে তোমার বন্ধু। E.M. হোয়াইট কিছু না, তিনি হচ্ছে স্কলার, কিছু ডেফিনিশন দিয়েছে। আচ্ছা, সিভিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিভিক শব্দটি ল্যাটিন, ফার্সি, আরবি, ইংরেজি কোন ভাষা থেকে এসেছে? এটা যদি না পারো সিভিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে, বারবার বললাম ক্লাসে, অ্যান্ড এটা তোমাদের জন্য লাস্ট কোশ্চেন। আর এই জায়গায় 5টাতে 5টা যারা পেয়েছো তারা হচ্ছে A+ পাইছো আজকের ক্লাসে। সো একটু আনসার করে দাও। আচ্ছা, 5-এর ক ল্যাটিন শব্দ। আমার মনে হয় না এই জায়গায় আজকে যারা ক্লাস করছে তাদের কেউ ভুল করবে, এটা নিয়ে হচ্ছে আর বেশি সময় নেওয়ার দরকার নাই। সিভিক্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ। ওকে, এটা হচ্ছে 2টা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, যা কিনা শুরুতে দেখিয়েছি। আই গেস এই জায়গা থেকে কারো কোনো ভুল হয় নাই। সো দিস অল অ্যাবাউট টুডেইস ক্লাস, অ্যান্ড তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে যে এইখানে যে ক্লাসে স্লাইডটা দিয়েছি, এই স্লাইডগুলো জাস্ট তোমার মতো করে তুমি একটু নোট করবা, সো দ্যাট তোমার জন্য জিনিসগুলো সহজ হয়। এখান থেকে পয়েন্ট ফাইন্ড আউট করবা, ফাইন্ড আউট করে তোমার একটা খাতায় লিখে নিবা। সো যেহেতু পৌরনীতির প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস নিব, পৌরনীতির জন্য একটা সেপারেট খাতা রাখবা, ওইখানে হচ্ছে তুমি তোমার নিজের মতো করে জাস্ট নোট করো আর আমার ক্লাসগুলো করো। এইচএসসিতে পৌরনীতিতে A+ মিস যাবে না ইনশাল্লাহ। আরেকটা অ্যাডিশনাল হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেই, তোমরা যে পৌরনীতি বই পড়ো না কেন, আজকের মধ্যে এই ক্লাসটা করার পরে তোমার ওই বইয়ে যে MCQগুলো দেয়া আছে, এই MCQগুলো একবার পড়ে ফেলবা।
ওকে, আমার নাম, আমার পরিচয়, আমি কোথায় পড়াশোনা করি সবই জানতে পারবা। ক্লাস করো, আস্তে ধীরে সবই জানতে পারবা। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। লাস্ট 1 মিনিট তোমাদের জন্য, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আই গেস বই পড়া লাগবে না, আমি তোমাদেরকে যথেষ্ট বিস্তারিত পড়াইছি। এই অধ্যায়ের জন্য বই পড়া লাগবে না, ক্লাসটা করো, স্লাইড পড়ো, দেন তুমি সলভ করতে যাও। স্যার ক্লাস কখন হয়? আমাদের এডুকেশনের অফিসিয়াল যে পেজ আছে ওইখানে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা, অ্যানাউন্সমেন্ট পেয়ে দেন তুমি ক্লাসটা করতে পারবা। কালকে সেম টাইমে ক্লাস আছে পৌরনীতি, কালকে ক্লাসেও দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, সবাই থাকো, তোমার ফ্রেন্ডদেরকেও জানাই দিও। শুধুমাত্র পৌরনীতি ক্লাস হচ্ছে এমন না, আর্টসের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের ক্লাস হচ্ছে। এর পাশাপাশি তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্লাসও হচ্ছে। যারা কমার্সের আছে তোমাদের ফ্রেন্ড, তাদেরকেও বলতে পারো কমার্সের যে গ্রুপ সাবজেক্ট আছে এই সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে আই এডুকেশন থেকে তোমাদের জন্য বিশেষ একটা প্রোগ্রাম, মিশন 45 ডেজ, যেটার মাধ্যমে তোমাদের A+ প্রাপ্তিটাকে আমরা নিশ্চিত করার একটা প্রয়াস আমরা চেষ্টা করলাম। তোমরা না পড়লে হবে না, তোমরা যদি আমাদের সাথে রেসপন্স করো দেন হয়ে যাবে ইনশাল্লাহ। পিডিএফ পেয়ে যাবা, আমাদের আই এডুকেশন যে গ্রুপটা আছে সেই গ্রুপে সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।